নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প শেষ বেলায়। নেত্য গোপাল সামন্তর বাড়িটা এদিকে কোথায় জানেন ও মশাই? রকে এক বুড়ো বসে একটা তেলচিটে তুলোর কম্বল থেকে মুখখানা জেগে ওঠে। বড় বেশি খানা খুঁদল মুখে, আর নারকেল ছোবড়ার মতো রুখু দাড়ি গোঁফ, শিরা উপশিরা সব ভেসে উঠেছে। মরকুটে বুড়ো, চোখের কোণে মাখনের মতো পিচুটি জমেছে। নেত্য গোপাল সামন্ত বাড়ি কি বললে? তাই বলছি, নেত্য সামন্ত দালাল হবে। সে থাকে কোথা? বুড়োটে ঘোলাটে চোখে একটু চেয়ে থাকতেই কপালের চামড়ার নিচে বান মাছের মতো একটা রগ সরে গেল একটু পিছলে। মরবে। পিত্ত, কফ, শ্লেষ্মা তিনটেই প্রবল। গলার ঘরঘরটা সামলাতে পারছে না, বুকে বাতাস ডাকছে। শ্লেষ্মা বুঝলে? বুঝেছি। অনেক নতুন নতুন লোক বসছে নিশ্চিন্দায়, নতুন কালের মানুষ সব। সবাইকে কি চিনি? হরেন চৌধুরী বুঝল হবে না, বলল, কিন্তু খুব নাম ডাকের লোক, 3-4 রকমের দালালি। রাখো তোমার দালালি, দালালকে নয়। কি নাম বললে? নেত্য গোপাল। সামন্ত বাড়ি। এই বাড়িটাই দেখিয়ে দিল একজন। এই বাড়ি বলে মাথা নাড়ে বুড়োটা। কিছু ঠাহর পায় না। এই মনে পড়ে, ভুলে যাই। ঝুবুস হয়ে বসে গেছি বাপ, কে আর দেখে আমাকে। জারটাও বাড়লো খুব এবার। হরেন হাসে। জার কোথায় খুড়ো মশাই, দিব্যি বসন্তের হাওয়া দিচ্ছে। তোমার তো দিবেই, যার মাথায় হাত তার জার। শরীরে সেই কোন সকালে শীত ঢুকে বসে আছে, তারাই কত যায় না। তা নেত্য সামন্তর খোঁজ পায় কি করে? বাড়িতে কে আছে? আছে অনেক, জ্ঞাতি গোষ্ঠী কি কম। তিষ্টতে পারি নে বাপ, বড্ড জ্বালায় ছেলেগুলো। নিত্য গোপালের ছেলে আমার নাতি। হরেন ঝুঁকে সাগ্রহে বললেন, কি নাম বললেন? আপনার ছেলে নিত্য গোপাল? বুড়ো হকচকিত চোখে চায়। তবে কার ছেলে? ভুল বললুম নাকি? তাহলে তো এইটাই নিত্য গোপালের বাড়ি। এইটাই। চেনেন না বললেন যে? চিনি, আমার ছেলে। ভুল হয়ে যায় বাপ, আমি হচ্ছি গয়ে সামন্ত। বলে বুড়ো মারি আর মুখের ফোকর দেখিয়ে হাসে। এইবার মনে পড়েছে, সব হিসেব ঠিকঠাক। সামন্ত বাড়ি, নেত্যকে আমার দরকার। যাও না ভেতরে। এটা কি সকাল বাপ? কটা বাজলো? বিকেল 4টে। এ সময় থাকার কথা। আছে বোধ হয়, এখানেই থাকে। গয় সামন্তর ছেলে হলো নেত্য গোপাল। ছেলে পুলে তো কাউকে দেখছি না, কাকে দিয়ে ডাকাই? অচেনা লোক হুট করে ঢুকে পড়াটা কি ঠিক হবে? ছেলে পুলে নেত্যর, তারা সব গর্ভস্রাব। গালাগালটা হরেনের শোনা, বাবা দেয়। বলল, ছেলেগুলো জ্বালায় নাকি? কিছু রাখে না। এক পুড়িয়া চিনি লুকিয়েছি তোষকের তলায়, লোপাট। কিছু রাখে না। বড় এলাচ খেলে বুক ভালো থাকে। চিত্ত এনে দিয়েছিল 1 মুঠো, কড়মড় করে চিবিয়ে খেলো। বৌমারা সব যে পেটে এগুলো কি ধরেছিল। ছি। হরেন চৌধুরীর দরজায় উঠে নেত্যবাবু বলে ডাকতে লাগে। ভেতরে শোনা যায় না, বুড়োটা বলে। কেন? সব অনেক ভেতরে থাকে। ছেলেগুলো সর্বক্ষণ খাচ্ছে, চেঁচাচ্ছে, কিছু শোনা যায় না। ঢুকে যাও।
মেয়ে ছেলে রয়েছেন, যদি কেউ কিছু মনে করেন, উটকো লোক। পর্দানসীন তো নয়, যখন গাল পারে তখন তো ইয়ের কাপড় মাথায় উঠে যায়। মেয়ে ছেলে, যাও, সর্বক্ষণ লোক আসছে, এবারই হচ্ছে হাট। তা হরেন চৌধুরী কিছুক্ষণ দনমনো করে ঢুকেই পড়ে। রক পেরিয়ে দরজা, ভিতরে একটা বাঁধানো জায়গা, বারান্দা মতন, তারপর উঠোন। বাড়িটার কোনো প্ল্যান ছিল না নাকি? যেখানে সেখানে দিয়ে ঘর বারান্দা সব গজিয়েছে। দেওয়ালে প্লাস্টারের বালাই নেই, ইট বেরিয়ে আছে, একপাশে ভাড়া বাঁধা। রাজমিস্ত্রির কাজ চলছে বোধহয়, কাণ্ডটা প্রকাণ্ডই। উঠোনের চারধারেই ঘর, ঘরের ওপর ঘর উঠেছে কোথাও। একটাই বাড়ির, খানিকটা একতলা, খানিকটা দোতলা, তেতলাও আছে। উঠোনের মাঝখানে কুয়ো, কুয়োর পাশেই আবার টিউবওয়েল। বিস্তর কাচ্চা বাচ্চা আর কয়েকটা মেয়ে ছেলে দেখা যায়। কুয়ো পাড়ে বাসনের ডাঁই মাজতে বসেছে কুঁজো চেহারার কালো এক মেয়ে ছেলে। মাজতে মাজতে বকবক করছে। তার কাঁকালের ফাঁক দিয়ে বাঁদরের বাচ্চার মতো একটা বছর দেড়েকের মেয়ে ঝুলে আছে। তার মাথাটা বুকের মধ্যে সেঁদানো। মেয়ে মানুষেরা পারেও, ভেবে একটু শিউরেও ওঠেন হরেন। হেঁকেই জিজ্ঞেস করে, নেত্যগোপালবাবুর বাড়ি তো এটা? কেউ তাকালোও না। উঠোন জুড়ে চিল চেঁচানি, খাপড়া ছুঁড়ে গুটি সাতেক ছেলে মেয়ে গঙ্গা যমুনা খেলছে। তাদের মধ্যে একজন এক ঠ্যাঙে লাফিয়ে 3 ঘর পেরিয়ে গেল। সবাই চেঁচাচ্ছে তাই। এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির ছবি। হরেনের চোখ দুটো কড়কড় করে উঠল দুঃখে। একসময়ে সে এরকম একটা পরিবারে মানুষ হয়েছিল, সেসব ইতিহাস। আজ সামন্তমশাইয়ের কাছে এসেছে ছোট্ট একটা প্লট বা বাড়ির সন্ধানে। লোকটার হাতে বিস্তর জমির খোঁজ। কলকাতায় আর জমি নেই। যাওয়া ছিল ঢাকুরে, যাদবপুর, বেহালা বা গড়িয়ায়, তাও টপাটপ ফুরিয়ে এলো বলে। এরপর কলকাতার জমি বিক্রি হবে ঝুড়িতে, মানুষ তাই কিনে ঘরে সাজিয়ে রাখবে। দেখবার মতো জিনিস হবে একটা। তা সেই দুর্লভ জমি ফুরিয়ে যাওয়ার আগেই হরেন এক মুঠো চাই। ছোট্ট প্লট হলেই তার চলে যাবে। সংসার বড় নয়, বউ আর 2 ছেলে 2 মেয়ে। কাঠাখানিক কি দেড়েক হলেই 3 তলা তুলবে। সুবিধে মতো জায়গায় হলে 1 তলাটা হবে দোকান ঘর, 2 তলায় ভাড়াটে, 3 তলায় তাদের ছোট সংসার। ছোট পরিবারই সুখী পরিবার বলে বটে, কিন্তু হরেনের মনে ধন্দটা যায়নি। সামন্তমশাইয়ের বাড়ির দৃশ্যটা দেখে কি জানি কেন হরেনের বুকটায় মেঘ জমে ওঠে। এই রকম একটা হাট খোলায় সে মানুষ হয়েছিল, সুখে নয়, আবার তেমন সুখ আর পাবেও না। দীর্ঘশ্বাস চেপে সে 2 কদম এগোলো। বারান্দার নিচে নর্দমা, তাতে একটা নীল বল পড়ে আছে। উঠোনে ফাটা বেলুনের রবারের নেতার মতো একটা ছাগল ঘাস থেকে মুখ তুলে হরেনের চোখে চোখ রাখে। কোনো বিধবার রোদে দেওয়া কাপড় অশুচি করেছে হতচ্ছাড়া কাক। বুড়ি দোতলার রেলিং ধরে ঝুঁকে চেঁচাচ্ছে, বলি নেন্ডি, কাকে ছোঁয়া কাপড় মা? রাঁড়ি বলে তো আর মানুষের বাইরে যায়নি, তখন থেকে বলছি, ধো না হয় গঙ্গা জলের ছিটে দিয়ে। হরেন নির্বাক দাঁড়িয়ে থাকে। বোঝা যায় যে এ বাড়িতে লোকের যাতায়াত বিস্তর। সে যে ঢুকে এসে দাঁড়িয়ে আছে কেউ গ্রাহ্যই করে না, যেন বা বাড়ির লোক। জয়েন্ট ফ্যামিলিতে বাড়ির লোক আর বাইরের লোক চেনা ভারী মুশকিল। কেউ অচেনা এসে দাঁড়ালে ছোট বউ ভাবে বড় বউয়ের কাছে এসেছে, বাপ ভাবে ছেলের কাছে এসেছে, ভাই ভাবে দাদার কাছে এসেছে। কেউ গা করে না। গলা খাঁকারি দিয়ে দিয়ে গলায় ব্যথা। বাচ্চাগুলোকে জিজ্ঞেস করার চেষ্টা বৃথা, তারা আরও ব্যস্ত। মিনিট 10 ঠাঁই দাঁড়িয়ে থেকে অবশেষে একটা চলতি বাচ্চাকে থামিয়ে জিজ্ঞেস করতে হদিশ পাওয়া গেল। নেত্য থাকে দোতলার ঘরে। ওই সিঁড়ি দিয়ে উঠে যান, ঘর খোলা আছে, কাকামশাই এই সময় অঙ্ক কষেন, বলে বাচ্চাটা উঠোনে ঝাঁপিয়ে পড়ল। সিঁড়ি চটা ওঠা, হয় সিমেন্ট পায়ে পায়ে উঠে গেছে, নয়তো লাগানোই হয়নি। গোয়াল সকলের, ধোঁয়া দেবে কে? দোতলার ঘরে নিত্য সামন্তর অফিস কাম বেডরুম। ঘরটায় তক্তপোষ আছে, টেবিল চেয়ারও, কিন্তু দলিল, দস্তাবেজ, মুসাবিদা আর মামলার কাগজে 6 লাভ। টেবিল চেয়ার ডাঁই, বিছানার অর্ধেক দখল নিয়েছে কাগজেরা। থলথলে চেহারার কালো মতো নিত্যগোপাল মেঝেই বসে চৌকির ওপর গ্রীবা তুলে জিরাফের ভঙ্গিতে, হ্যাঁ অঙ্কই কষছে বটে, আসলে ফর্দ। কিসের ফর্দ তা অবশ্য দেখার চেষ্টা করে না হরেন। কি চাই আগে? নিত্যগোপাল সামন্তমশাই কি আপনি? আগে এসেছিলাম একটু বিষয় ব্যাপারে।
নিত্য বা নিত্যগোপাল ঘাবড়ায় না, নিত্যকর্ম। ফর্দটা মুড়ে রেখে বলে, আসুন, বসুন, বলে নিত্যগোপাল বিড়ি ধরায়। তারপর বলে, বলুন। একটু বাস্তু জমি। জমি? আগে। হুবহু নিত্যগোপালের অনুকরণ করে বলে হরেন। খরচাপাতি কীরকম? এলাকা তৈরি বা পুরনো বাড়ি চলবে না? চলবে, তবে 3 তলার ভিত হওয়া চাই। নিত্যগোপাল হাসল, হাতের বিড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল একটু, তারপর বলল, যারা বাড়ি করে তারা 3 কি 4 তলার ভিতে গাঁথে, সে 1 তলা বাড়ি করলেও শেষ পর্যন্ত আর 3-4 তলা হয়ে ওঠে না। বেশিরভাগই টাকার অভাবে যতলার ভিত তার অর্ধেক উঠে ফুরিয়ে যায়। মাটির তলায় বৃথা টাকা খরচ। হরেন চুপ করে রইল। 3 তলাটা তার চাই। আমাদের বাড়িরই সেই দশা। মাটির নিচে 1000-15-20 টাকা, উপরেতে ঠেঙে ভূতে পাওয়া বাড়ি, বলে হাসল নিত্যগোপাল। হরেনও হাসল, কারণ নেই। তারপর হঠাৎ দালালের সামনে বেশি হাসা উচিত নয় ভেবে গম্ভীর হয়ে বলল, তবে বাড়ির চেয়ে জমি ভালো, পছন্দ মতো করা যাবে। কী রকম করতে চান? 1 তলায় 2টো দোকানের প্রভিশন থাকবে আর গ্যারেজ, 2 তলায় 2টো ফ্ল্যাট, 3 তলাটা আমার। ওটা। নিত্য বা নিত্যগোপাল বিড়িটা মন দিয়ে দেখে। চোখ ছোট, কপালে লম্বা কুঁচকানো দাগ। শুনছেন? হরেন সন্দেহবশত জিজ্ঞেস করে। শুনেছি, বলে নিত্যগোপাল। 3 তলাটায় চতুর্দিকে বারান্দা টারান্দা হবে, চিলেকোঠার পাশে 4 তলায় হবে ঠাকুর ঘর। নিত্যগোপাল শ্বাস ছাড়ল। কথাবার্তায় আরও সময় গেল খানিক। আগামপত্তর করতে হলো কিছু। পেয়ে যাবে হরেন। বর্ষার আগেই ভিত গেঁথে ফেলতে পারবে। নিত্যগোপালের 2 হাতের 10টা আঙুলের নখে নখে কলকাতার মাটি লেগে আছে। কলকাতার জমি ফুরিয়ে যাওয়ার আগেই 1 খামচা তুলে নিতে পারবে বলে ভরসা হয় হরেনের। 1 তলায় 2টো দোকান ঘরের একটাতে বসাবে গবেট বড় ছেলেটাকে। গ্যারেজটা অবশ্যই খালি পড়ে থাকবে এখন, যদি ভগবান কখনো সুদিন দেন। গরু পুষবার বড় শখ ছিল তার, হবে না। গরু, সবজি ক্ষেত, হাঁস মুরগি এসবের জন্য মফস্বলের দিকে কাঁদাল জায়গাটাই পছন্দ ছিল তার। কিন্তু গিন্নির শখ কলকাতায় থাকবে। থাকো তাই। হরেনের গরু তাই বাদ গেল। একটা শ্বাস পড়ে যায়। বাপদাতার সঙ্গে চিরকালের মতো ছাড়ান কাটান হয়ে যাচ্ছে। যাক, এজমালি সংসারে লোভা মুখখানার হাঁ আর যে বন্ধই হয় না। বাবা গত 11 বছর বসে আছে। দাদা হাইকোর্টে ফোলিও টাইপ করে বুড়ো হয়ে গেল। পরের ভাই মোটর মিস্ত্রি, তার উপর লাভ ম্যারেজের দরজাল বউ। থাকা যায় না একসঙ্গে। পয়সা করিতে রোজগারে। ওর মধ্যে হরেনেরই যা হোক একটু চিকিমিকি। বউ তাই রোজই সাবধান করে, এই বেলা ভিন্ন হও, নইলে সব তোমার ঘাড়েই হামলে থাকবে। বুড়োটা নিচের বারান্দায় খেতে বসেছে। বাটিতে চিঁড়ের জাউ কিংবা সাগু কিছু একটা হবে। সপসপে জিনিসটা হাতের কোষে তুলে ভয়ঙ্কর মুখখানা হাঁ করে সরাত টেনে নিচ্ছে। এই বয়সে খাওয়া বাড়ে, বাড়লেই বুঝতে হয় দিন শেষ হয়ে আসছে। হরেন মুখটা ফিরিয়ে নেয়। প্রশ্নটা এসে পড়ে মুখে, সামলাতে পারে না হরেন। জিজ্ঞেস করে, তা সামন্তমশাই তো ইচ্ছে করলেই নিজের মতো একখানা বাড়ি করে ভিন্ন থাকতে পারেন, এই ক্যাঁচকেঁচির মধ্যে থাকা। নিত্য বা নিত্যগোপাল হাত রসিদটায় চোষ কাগজ চেপে বলেন, ভাবি মাঝে মাঝে, বুঝলেন, 7 ভাইয়ের সংসার, ছেলেপুলে মিলে পুরো একটা পল্টন। পয়লা 3 ভাইয়ের বিয়ে দেখে শুনে হয়েছিল। পরের 4 জন কোথা থেকে একে একে সব বউ নিয়ে এসে পটাপট ঢুকিয়ে দিল বাড়িটায়। গোষ্ঠী বাড়ছে, ভাবি, বুঝলেন। আপনি ইচ্ছে করলেই তো হয়। হয়। এক সদ্য বিধবার জমি পেয়েছিলাম সুবিধা মতো, বায়না টায়নাও হয়ে গেল। ঝপ করে দর পেয়ে ছেড়ে দিলাম। দালালি করার ওইটাই অসুবিধে, দামটা সব সময় মাথায় বিঁধে থাকে। নিজের জন্য আর আমি ভাবতেই পারি না। কয়েকবার চেষ্টাও করে দেখেছি। ভাবি চলে যাচ্ছে যখন যাক, তবে ভাবি মাঝে মাঝে, বুঝলেন, ভাবনাটা আছেই, বলে খুব হাসে নিত্য বা নিত্যগোপাল। আজকাল আর জয়েন্ট ফ্যামিলি চলে না। সে তো বটেই, একা থাকার যুগ পড়ে গেল। ছোট সংসার, সুপসাপ ঘরদোর, ছোট হাঁড়ি, ছোট পাতিল, এসবই চল হয়েছে। ইচ্ছেও করে খুব। বুড়োটা হরহরে পদার্থটা তরল করে গোটা 2 রুটি গুড় আর জল দিয়ে মাখছে। দাঁত নেই, তবু জলে গুলে খাবে।
খাওয়াটা এই বয়সেই বাড়ে, হরেনের বাবারও বেড়েছে। দিনরাত খাওয়ার গল্প। হরেনের বউ করে খুব বুড়োর জন্য। আলাদা হয়ে উঠে গেলে কষ্ট হবে উভয়তই। বাবাকে কি নিজের কাছে নিয়ে যাবে হরেন? ভেবে আপন মনেই মাথা নাড়ে। নেওয়াটা ঠিক হবে না। কেন ঠিক হবে না তা অবশ্য ভেবে পায় না সে। নিজের ঘরবাড়ি, তার মায়া বড় বড় সাংঘাতিক। বুড়ো মানুষ, ঘরে হাঁকবে মুদবে। তাছাড়া হরেনের বউই একটা জীবন করে গেল হরেনের বাপের জন্য, এবার অন্য ভাইয়ের বউরাও করুক। এসব ভেবেই হরেন আপন মনে মাথা নাড়ে। নিত্য বা নিত্যগোপাল রসিদখানা হাতে ধরিয়ে দিয়ে বলে, কথা তখনই পাকা হয় যখন জায়গাটা হয়ে গেল। ভাববেন না চৌধুরী মশাই, টাকা যখন আগাম বায়না নিয়েছি, ভাবনা এবার আমার। হরেন ওঠে। উঠতে উঠতে বলে, পরের ভাবনাটা তো ভাবলেনি, আমি ভাবছি আপনার কথা। কত জমি আপনার তাবে, লাখপতি থেকে আমার মতো অভাজন ধর্ণা দেয়। সকলেরই জোর জমি করে দেন আপনি, অথচ নিজের বেলায়। নিত্য বা নিত্যগোপাল ভ্রু কোঁচকাই, অমায়িক মুখে বলে, আমিও ভাবি, ভেবে ভেবে কেটে যাক জীবনটা। আলাদা বাড়ি, আলাদা সংসার, তার আলাদাই স্বাদ। বউও বলে, খুব বলে, জলে জলে হাত পা হেজে মরে যায়। জায়েদের ছেলেপুলে টেনে কাঁখে ব্যথা। প্রলয় উনুনের ওপর বিশাল কুম্ভি পাকে রান্না করে করে মাথা ধরার ব্যামো, অম্বল, সবই বুঝি মশাই। কিন্তু মাথার মধ্যে এমন এক দাঁও মারবার মতলব বাসা বেঁধেছে, কী বলবো। আরও দু চারটে কথা বলে হরেন চৌধুরী বেরোই। রকে এসে আবার মুড়িসুড়ি দিয়ে বসেছে বুড়ো, হাতে বিড়ি। তাকে দেখে মুখ তুলে জিজ্ঞেস করে, কটা বাজে বা? হরেন হাসে। ঘড়ি ঘড়ি টাইম জানা চাই, যেন কত অফিস বা সিনেমার বেলা বয়ে যাচ্ছে। ঠাট্টা করে বলে, টাইম জেনে কি হবে খুড়োমশাই, ইষ্ট চিন্তা করুন। সময় কি ফুরিয়েছে বাপ? হরেন হাসিটা গিলে বলে, বেলা তো ফুরিয়েই এলো খুড়োমশাই। বেলা ফুরিয়েছে বলে খুড়ো একটু থমকে চেয়ে থাকে। মুখখানা তুবড়ে অদ্ভুত দেখতে হয়। ঠোঁট দুটো ফোকলা হাঁয়ের মতো কচ্ছপের মুখের মতো ঢুকে বেরিয়ে আসে। বুড়ো বলে, এটা কি বিকেল? তাই বটে, তবে যে মেজ বৌমা বড় চিড়ের চাও খাওয়ালে। হ্যাঁ, যাও তো আমি সকালে খাই। বৈকেলে আজ হালুয়া খাবো বলেছিলাম যে। হ্যাঁ। হরেনের একটু কষ্ট হয় বুকের মাঝখানটাই। বলে, খাবেন তাই কি, খাওয়া কি একদিনের? চিত্ত সুজি এনে রেখেছিল, আমি নিজের চোখে দেখেছি। সে তাহলে ওই গর্ভস্রাবগুলোকে খাইয়েছে। বাপ ঝুব্বুস হয়ে বসে আছি, এখন কি আর দেখে আমাকে? চিড়ের যাও আমার বেহান বেলায় খাওয়ার কথা, নিত্যর বউ কিছু খেয়াল রাখে না বাপ। 7-7টা বউ ইয়ের কাপড় মাথায় তুলে দিন রাত্রির ছেলেগুলোকে গেলাচ্ছে। বিড়িটা ধরিয়ে দাও তো বাপ, হাত বড্ড কাঁপে। হরেন চৌধুরী গয়েশের বিড়িটা ধরিয়ে দেয় যত্ন করে। একটু হেসে বলে, হিসেব সব মিলে খুড়োমশাই? হিসেব? কোন হিসেবের কথা বলছো? এই যে আপনি গয়েশ সামন্ত, আপনার 7টা ছেলে, 7 বউ, কত নাতি নাতনি, তারপর একটা বেহান বেলা না সাঁঝবেলা, এইসব হিসেব? বুড়ো বিড়িটা টেনে কাস্তে কাস্তে গায়ের তোলে গলায়। হাঁপির টান। বিড়ি খাওয়া বারণ নিশ্চয়ই। লুকিয়ে লুকিয়ে খাই, খাওয়াটা আসল। মেলে না বাপ, ভুলে যাই, ভুল পড়ে যাই। এই একটু আগে একজনকার খোঁজ করছিল। আমি? হবে বলে বিড়বিড় করে বলতে থাকে। হরেন কান পেতে শোনে। বুড়ো হিসেব মেলাচ্ছে। আমি হলুম গে গয়ের সামন্ত, সামন্ত বাড়ি, বড় ছেলে চিত্ত, মেজে ছেলে নিত্য, আরও কতগুলো। হরেন ঘড়িটা দেখে নিয়ে হাঁটা দেয়। রেললাইন বরাবর হেঁটে প্ল্যাটফর্মে ওঠে। 5টা 5-এ ট্রেন। সিগন্যাল দেয়নি এখনও। প্ল্যাটফর্মে কালো কালো কিছু মেয়ে পুরুষ আর বাচ্চা সংসার পেতে আছে। পোঁটলা পুঁটলি, ইটের উনুন, কৌটার মগ ছত্রাকার। উকুন বাচ্ছে, ছেলে ঠ্যাঙাচ্ছে, ঘুমোচ্ছে। 20-30খানা রুটি রোদে শুকোতে দিয়ে একটা মেয়ে বসে কাক তাড়াচ্ছে। কেন যে রুটি শুকোইয়ে রাখে জানে। একটা বাচ্চা হামা দিয়ে এসে নরেনের জুতো ধরে ফেলেছে। হরেন ঠ্যাং টেনে নেয়। সংসারটার দিকে একটু চেয়ে থাকে। ভারী নিশ্চিন্ত হাবভাব।
দুনিয়া জোড়া জমি ওদের, যেখানে সেখানে বসে যায়। শীতের বেলা রোদ মরে গিয়ে এই সময়টা বাতাসটা ভারী হয়ে ওঠে, মাটির ভাপ না ধোঁয়া মেঘের মতো মাটির ওপর। ওর ভারী বাতাস দুঃখের শ্বাসের মতো জমে আছে পৃথিবীর ওপর। সামন্তমশাই পাকা লোক, জমি একটা পেয়েই যাবে সুবিধে মতো। বর্ষার আগেই ভিত গেঁথে ফেলবে, ভারী একটা আনন্দ হয় হরেনের। আবার কি জানি কেন রোদমরা বিকেলটার দিকে চেয়ে বুকটা হঠাৎ ঝাঁত করে ওঠে। কি একটা যেন মনে হয়, একটু ভয় ভয় করে। বুকটায় বর্গি পাখির মতো কি একটা গুড়গুড় করে ডাকে, পেটটা পাকিয়ে ওঠে। ভিখিরিদের সংসার, প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছ, দূরের সিগন্যাল, এসবের ওপর দিয়ে আকাশ আর জমির মাঝ বরাবর একটা অদ্ভুত আলো আঁধারি ঘনিয়ে আসছে। ট্রেন রেলপুল পেরিয়ে আসছে। হরেন চৌধুরী গাড়ির শব্দটা ঠিক শুনতে পায় না। সেই আলো আঁধারিটার দিকে অন্যমনে চেয়ে থাকে। আজকের পাঠ এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আজ যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।